একজন মুখ্যমন্ত্রী তার যে নিরাপত্তা থাকবে, সেখানে অ্যাম্বুলেন্স থাকবে, ডক্টর থাকবে, নার্স থাকবে, প্যারামেডিক্যাল স্টাফ থাকবে। তার সামান্যতম প্রাথমিক চিকিৎসা করা হলো না, তাকে ব্যক্তিগত অন্য গাড়িতে তাকে নিয়ে যেতে হলো হসপিটালে। আর হসপিটালে গিয়ে তার রক্ত মোছানোর পরিবর্তে তার ছবিটা তুলে পোস্ট করলেন। আমাদের বক্তব্য এইটাই, এটার মধ্যে তো আমরা কোনো রাজনীতি করছি না, রাজনীতি দেখা উচিত নয়। এবার এই ছবির পরিবর্তে কিছু লোক লিখতে শুরু করেছে, এতে কি সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে তিনি নির্বাচনী লড়াইয়ে থাকুন, তাকে আমরা সেরূপেই দেখতে চাই, যেভাবে দেখে অভ্যস্ত। আমরা এই নিয়ে কোনো রাজনীতি চাই না, কোনো রাজনৈতিক কদর্য বিতর্ক তৈরি হোক, এটা আমরা চাই না। আমরা এর মধ্যে কোনো রাজনৈতিক আক্রমণ, প্রতি আক্রমণ, বিবৃতি, পাল্টা বিবৃতি চাই না। আমাদের যেটা বক্তব্য সেটা পরিষ্কার, যে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে কেউ ছুরি নিয়ে পৌঁছে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মাত্র কয়েকদিন আগেই গাড়ির ব্রেকের জন্য তার মাথায় আঘাত লেগেছে। মুখ্যমন্ত্রী একবার হেলিকপ্টার থেকে নামবার সময় চোট পেলেন। তা বারবার মুখ্যমন্ত্রী এ ধরনের যদি চোটের শিকার হন, তাহলে তার যে নিরাপত্তা বলয় আছে তারা কি করছিলেন? আমরা আমাদের উদ্বেগের সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা তুলেছি। এটার মধ্যে কেউ দয়া করে রাজনীতি জড়াবেন না। এই কারণেই, কারণ আমাদের সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু দিনের শেষে তিনি একজন মুখ্যমন্ত্রী এবং আমাদের সকলের মুখ্যমন্ত্রী। একজন মহিলা মুখ্যমন্ত্রী একলা থাকেন, তিনি তার ঘরের মধ্যে পড়ে যেতেই পারেন। কিন্তু যারা অবিবেচকের মতো ওই পোস্টটি করেছিলেন, আমাদের বক্তব্য হচ্ছে ভবিষ্যতে শুধু তারা নয়, এ ধরনের কাজ থেকে সকল রাজনৈতিক দলের কর্মীদের বিরত থাকা উচিত। মুখ্যমন্ত্রী রক্ত না পুছে রক্তমাখা একটা পোস্ট করে দিলেন, আর এটা যদি ঘরে না হয়ে বাইরে হতো। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার সঙ্গে কিন্তু রাজ্যের নিরাপত্তা, রাজ্যের শৃঙ্খলা জড়িয়ে আছে। সুতরাং এটা ঠিক হয়নি। আমরা তাদের বিরুদ্ধে কিছু বলিনি। যারা এটা করেছেন, আমার মনে হয় না গোটা তৃণমূল কংগ্রেসের দলের এইটা মত। আমি যে কথা বলছি, আমাকে অনেকে ফোন করে জানিয়েছেন যে আপনার অবস্থান ঠিক। আমি যেটা বলছি সেটা কোনো দলের কথা বলছি না। আমি বলছি কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতিতে কোনো সুস্থ রাজনৈতিক কর্মীর কাছ থেকে এটা প্রত্যাশা করা যায় না। এরকম ভুল যদি আমিও করি, আমাকেও রেস্ট্রেইন করা উচিত এবং প্রত্যেকের এই ব্যাপারে সচেতন থাকা উচিত। কারণ মুখ্যমন্ত্রী কোনো টম ডিক অ্যান্ড হ্যারি নন। তার একটা পোস্ট, এখন একটা নির্বাচনের উত্তাপ আছে, সেখানে আপনি চালিয়ে দিলেন, তো মানুষ তো সেটা নিয়ে আজকে সোশ্যাল মিডিয়ায় কাণ্ডজ্ঞানহীন কিছু লোক পক্ষে বিপক্ষে অনেক রকম লেখে। তার মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি বারবার বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি হয়, আর বিতর্ক তৈরি করার যারা ওই পোস্ট করে সুযোগ করে দিয়েছেন, তারা তো মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উচ্চতার সঙ্গেই সুবিচার করেননি। এটা দেখা উচিত যে মুখ্যমন্ত্রী সেখান থেকে তাকে কোনো ফার্স্ট এডের ব্যবস্থা করা হলো না। আর বারবার এসএসকেএম, যার কালকে কেনি মণিময় বাবু, তার বিবৃতি নিয়ে এত বিতর্ক তৈরি হলো, ধাক্কা মারা, তিনি একটা বিতর্ক তৈরি করলেন। এখন তার হয়তো ডাক্তারি পরিভাষাটা তিনি বলতে পারেন, কেউ বুঝতে পারেনি, ওটা বলতে চাননি। কিন্তু যে হসপিটাল সম্পর্কে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তার হাঁটু গন্ডগোল করে দিয়েছে, যে হসপিটালটা এখন মোটামুটি টেন্টেড হয়ে গেছে, সে হসপিটালে মুখ্যমন্ত্রীকে কেন নিয়ে যাওয়া হয়েছে? মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে অত্যন্ত অল্প দূরত্বে পুলিশ তাকে গ্রিন করিডোর দিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে পারতো। এই হসপিটালে নিয়ে যাওয়াই ঠিক হয়নি। উডবার্ন ওয়ার্ডে নিয়ে গিয়ে আবার সেখান থেকে একজন অসুস্থ মানুষকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে স্ক্যান করানোর জন্য। এটা প্রয়োজন ছিল না। এটা আমরা বলি যে আমরা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। আবার বলছি, এটা নিয়ে কোনো কদর্য বিতর্ক, বিবৃতি, পাল্টা বিবৃতি চাই না। আমরা প্রত্যেকে একটা রাজনৈতিক সংস্কৃতি আছে, পুলিশ নিশ্চয়ই তদন্ত করে দেখবে, পুলিশ কমিশনের দায়িত্ব সেটা। আপনি একটা বিরাট কথা বললেন যে নিরাপত্তা ইনএফিশিয়েন্ট, কার্যত আপনি বলতে চাইলেন যে মুখ্যমন্ত্রীর যে নিরাপত্তা বলা সেটা ইনএফিশিয়েন্ট, এটা আপনি বলতে চাইলেন? এটা আমি বলতে চাইলাম না, এটা প্রত্যেকটা মানুষেরই বক্তব্য। একজন মুখ্যমন্ত্রী তার যে নিরাপত্তা থাকবে, সেখানে অ্যাম্বুলেন্স থাকবে, ডক্টর থাকবে, নার্স থাকবে, প্যারামেডিক্যাল স্টাফ থাকবে। তার সামান্যতম প্রাথমিক চিকিৎসা করা হলো না, তাকে ব্যক্তিগত অন্য গাড়িতে তাকে নিয়ে যেতে হলো হসপিটালে। আর হসপিটালে গিয়ে তার রক্ত মোছানোর পরিবর্তে তার ছবিটা তুলে পোস্ট করলেন। আমাদের বক্তব্য এইটাই,
এটার মধ্যে তো আমরা কোনো রাজনীতি করছি না, রাজনীতি দেখা উচিত নয়। এবার এই ছবির পরিবর্তে কিছু লোক লিখতে শুরু করেছে, এতে কি সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? মুখ্যমন্ত্রীর সঙ্গে তো রাজ্যের ভাবমূর্তি জড়িয়ে আছে, সেটাকে কি কালিমালিপ্ত করা হচ্ছে না? এটা নিয়ে রাজনৈতিক বিতর্ক বন্ধ হোক, আমরা এটা চাই না। আর ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে পুলিশকে সচেতন থাকতে হবে। পড়েছেন নাকি রক্তচাপ জনিত কোনো কারণে পড়েছেন, সমস্ত কিছু দেখছে বিজেপি। সিএম ব্যক্তিগতভাবে যখন ঘরের মধ্যে থাকেন সেখানে নিরাপত্তা রক্ষীরা থাকবেন? প্রাক্তন রাষ্ট্রপতি বাথরুমে পড়ে যাননি? বিজেপি শকুনের রাজনীতি করছে, তৃণমূলের অভিযোগ। আমার মনে হয় মানুষ চিলকেও চেনে, শকুলকেও চেনে, পায়রাকেও চেনে, চড়ুইকেও চেনে। মানুষই ঠিক করে দেবে কোনটাকে। কালকে মনোনয় বললেন যে উনি পড়ে গেছেন, ধাক্কা লেগে পড়ে গেছেন। আমরা এই বিতর্কে থাকতে চাই না। মণিময় বাবু কি বলেছেন কি বলেননি, বিটুইন দ্য লাইন্স কি আছে, তিনি সচেতনভাবে বলেছেন কিনা, না তাকে বলানো হয়েছিল, পরে তাকে উইথড্র করানো হয়েছে কিনা, এই নিয়ে 100 বিতর্ক হতে পারে। আমরা এই বিতর্কে অংশগ্রহণ করছি না। আমরা শুধুমাত্র পুলিশের কাছে এটাই বক্তব্য, তারা বিষয়টা যখন দেখবেন, তারা যাতে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী নিরাপত্তার ব্যাপারটা তারা সুনিশ্চিত করবেন, আর এই ধরনের বিতর্ক যাতে না তৈরি হয় তাতে প্রত্যেকে যত্নশীল হবে। সেটা আপনাদের এত জানার ইচ্ছা থাকলে আমরা যা বলার বলেছি, বাদ বাকিটা আপনারা তাদেরকে জিজ্ঞাসা করুন। এসএসকেএম সেটা মণিময় বাবুকে জিজ্ঞাসা করুন। আমরা এই বিতর্ক চাই না, আমরা মুখ্যমন্ত্রীর সুস্থতা চাই, এই নিয়ে কোনো রাজনৈতিক বিতর্ক আমরা চাই না। এই রাজ্যে এক দফায় ভোট চাইছে তৃণমূল কংগ্রেস। আজকে সাংবাদিক বৈঠক করে তারা জানিয়েছে যে তারা জোরালো দাবি জানাচ্ছেন এই রাজ্যে লোকসভা নির্বাচন যাতে এক দফায়, এবং রাজ্যে গণতান্ত্রিকভাবে ভোট করানোর জায়গা রয়েছে, পরিবেশ রাজ্যে তো একদম গণতান্ত্রিকভাবে ভোট করানোর পরিবেশ আছে, যেখানে ব্যালট পেপার খেয়ে ফেলছে। তো এবারে তো ইভিএম বক্স ওটা খাওয়া এখনো শিখতে উঠতে পারেনি, সেই জন্য অসুবিধা হচ্ছে। এক দফায় ভোট করতে গেলে ওটারে কোনো খাওয়ার ট্রেনিং পায়নি। আজকে 7-8 দফায় যদি রাজ্যে ভোট হয়, সেটা বাংলার লজ্জা, বাঙালির লজ্জা, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। বিহার, উত্তরপ্রদেশের ভোট সংস্কৃতি বদলাতে পারছে, আমরা বেরোতে পারলাম না, এটা তো আমাদের লজ্জা। অনেক ব্যথা নিয়ে, একরাশ দুঃখ নিয়ে, হতাশা নিয়ে নির্বাচন কমিশনের এই বহু দফার ভোটকে স্বাগত জানাচ্ছি। একটি প্রশ্ন, যে তৃণমূলের তরফে বলা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই ভোটে, যদি কেন্দ্রীয় বাহিনী আসে তারা যেন মানুষকে ভয় না দেখায়। আরেকটা শীতলকুচি এ রাজ্য দেখতে চায়। 27 দিনে 56 জনকে খুন করেছিলেন, ভুলে গেছেন? সব সময় হিসাব হবে, বন্দুকের বদলা বন্দুক দিয়ে নয়, আইনি বিচার হবে। 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন, পঞ্চায়েত নির্বাচনে প্রায় অর্ধশত মানুষের মৃত্যু, এত ঘর জ্বালানো, ঘর ছাড়া মানুষ, রাজ্য জুড়ে সংখ্যালঘুদের খুন। গত 7 বছরের রাজনৈতিক যত খুন হয়েছে তার মধ্যে অধিকাংশ সংখ্যালঘু। কোন পরিস্থিতি তৈরি করেছে রাজ্যে? এই পরিস্থিতি যদি তৈরি না হতো তাহলে আজকে কেন্দ্রীয় বাহিনীরও প্রয়োজন হতো না। কোনো সভ্য দেশে এভাবে ভোট হয় না। পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র, গণতন্ত্রের মা, মাদার অফ দ্য ডেমোক্রেসি, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, যেখানে বিনা রক্তক্ষয় 5 বছরে একটা সরকার পরিবর্তন হয়ে যায়, বিচ্ছিন্ন পশ্চিমবঙ্গ আর একটা জায়গা ছাড়া, সেখানে এতভাবে নির্বাচন করতে হচ্ছে। বিহার, উত্তরপ্রদেশ, যেখানে একসময় বন্দুক ছাড়া ভোট করানো যেত না, কেউ ভোট দিত না, বাড়ির মেয়েদের ভোট বাড়ির পুরুষরা দিত, যেখানে অনেক দলিত সমাজকে ভোট দিতে দেয়া হতো না, সেখানের মানুষ আজকে হই হই করে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোটে সামিল হচ্ছে, আর এখানে হতে পারছে না। এর জন্যই তো এতবার নির্বাচন হচ্ছে। আগামীকাল সরকারিভাবে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হবে, সেই জায়গায় বর্তমান রাজ্যের যে পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি মনে করছেন? যে যেটা তৃণমূল বলছে যে এক দফায় ভোট হওয়া প্রয়োজন, আপনারা কি মনে করছেন? তৃণমূলের কথা বলছে, আমি তো এতক্ষণ সেটাই বললাম। ভাই এত কথা, আমরা আমাদের যে বক্তব্য আমরা আমাদের নির্বাচন কমিশনকে জানিয়েছি, সেখানে জানাতে গিয়ে দলের পক্ষ থেকে যারা উপস্থিত ছিলেন, বাইরে আপনাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে। আমরা চাই অবাধ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন এবং ভোট পরবর্তী হিংসার নিয়ন্ত্রণ। তার জন্য কেন্দ্রীয় বাহিনী কি করবে,
কত কেন্দ্রীয় বাহিনী আসবে, নির্বাচন কমিশন কোন পথ নেবে, সেটা তারা ঠিক করবে। সম্ভবত 7 দফাতে ভোট ঘোষণা, 7 দফাতে ভোট হবে এমনটা কমিশন সূত্রে জানা যাচ্ছে। আপনারা সহমত এটাতে? 7 দফাতে আমরা তো বলছি বাংলা এবং বাঙালির লজ্জা। রবীন্দ্রনাথের বাংলায়, জীবনানন্দের বাংলায় আজকে 7 দফায় নির্বাচন করতে হচ্ছে। বলছি তো, অনেক লজ্জা নিয়ে, অনেক ব্যথা নিয়ে নির্বাচন কমিশনের এই অবস্থানকে, তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের চিঠি তৃণমূল কংগ্রেসের, তাদের বক্তব্য যে জনগণের অর্থ ব্যয় করে রাজনৈতিক উদ্দেশ্যে যে বিজ্ঞাপন, উত্তরপ্রদেশ এবং মোদী সরকারের বিরুদ্ধে সেই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আমার মনে হচ্ছে যে রাজনৈতিক সুস্থতা নয়, মানসিক সুস্থতা হারিয়ে ফেলেছে। এখনো মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়নি, নির্বাচন ঘোষণা করা হয়নি। এখন বিজ্ঞাপন নিয়ে তাদের মাথা ব্যথার কারণ কি? আর রাজ্য সরকার যে বিজ্ঞাপন দিচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের টাকা খরচা করে, এটা পারে কোনো রাজ্য সরকার এভাবে বিজ্ঞাপন দিতে? এইটার কি কোনো চল ভারতবর্ষে এর আগে অতীতে ছিল নাকি? কোন রাজনীতি শুরু করেছে এরা? এটা কোনো সুস্থ রাজনীতি, সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিচায়ক নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন 48 ঘন্টা সময় পেরিয়ে গেল। কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন, তৃণমূল কংগ্রেসের বক্তব্য 48 ঘন্টা পেরিয়ে গেল এই বিজ্ঞাপন নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক। 48 ঘন্টা সময় পেরিয়ে গেল, এখনো পর্যন্ত সেই শ্বেতপত্র বা বিজেপির তরফ থেকে বলা হয়েছিল চ্যালেঞ্জ গ্রহণ করা হবে, কি হলো তা? আপনিও চ্যালেঞ্জ করুন না, মাইক টাইসনের সঙ্গে রিংয়ে গিয়ে বক্সিং লড়বেন, চ্যালেঞ্জ করে দিন ওকে। অপেক্ষা করুন 72 ঘন্টা, উত্তর পান কিনা দেখবেন। আরে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করবেন, বিজেপিকে চ্যালেঞ্জ করবেন, চ্যালেঞ্জ তো করবেন, মানুষ তার উত্তর দেবে। আমাদের চ্যালেঞ্জ তো মানুষ গ্রহণ করবে, মানুষ উত্তর দিয়ে দেবে। আবারও শীর্ষ আদালতের প্রশ্নের মুখে এসবিআই, নির্বাচনী বন্ডের নম্বর এড়িয়ে যাওয়ায় প্রশ্ন শীর্ষ আদালতের। আগামী সোমবারের মধ্যে এসবিআই কে জবাব দেওয়ার জন্য নোটিশ দেওয়া হবে। সুপ্রিম কোর্টও দিল্লিতে, এসবিআই হেড অফিসও দিল্লিতে, ওটা দিল্লি থেকেই পেয়ে যাবেন, এ নিয়ে আমার কিছু বলার নেই। সুমিতদা, প্রথম দফায় আপনারা প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, কিন্তু এখনো প্রায় 22টা প্রার্থী তাদের নাম প্রকাশিত হয়নি। বিজেপির এত তাড়াহুড়ো নেই, আপনারা তো তাড়াহুড়ো বুঝে। বিজেপির নেই, বিজেপির কর্মীদের নেই, নেতাদের নেই, প্রার্থীদের নেই, আপনারা চিন্তিত কেন? আমরা কবে আমাদের প্রার্থী তালিকা বার করবো সেটা সংবাদ মাধ্যম ঠিক করবে নাকি? ঠিক সময় জানতে পারবে। তৃণমূল বলছে যে আগামীকাল নির্ঘণ্ট প্রকাশ, আপনারা বোধহয় বাঘ মারতে গেছেন, বন্দুক নিতে ভুলে গিয়েছিলেন, লাঠি নিয়ে চলে গেছেন, এইরকম একটা পরিস্থিতি। দেখা তারা বন্দুক, বাঘ, লাঠি সব হতে দিন না, 2 মাস যাক না। এইসব ব্যাঘ্র শাবকদের দেখবেন, এদের চেহারাটা দেখবেন কিরকম। আমি তো দাড়িভিটের ছাত্রবৃত্তির ঘটনায় আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট, সেখানে রাজ্য সরকার ভৎসনা করা হয়। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এডিজি, সিআইডির বিরুদ্ধে রাজ্য সরকারের অবস্থানে ঠিক আছে। রাজ্য সরকার কিছু ধর্মান্ধ মৌলবাদীকে বার্তা দিতে চায় যে রাজ্য সরকার তাদের পক্ষে। বাংলার মাস্টারমশাই চেয়েছিল বলে উর্দুর মাস্টারমশাই পাঠিয়ে দিয়েছেন, যারা প্রতিবাদ করেছিলেন তারা গুলি খেয়েছেন, যারা তার কোনো ব্যবস্থা হয়নি, তাদের আর্থিকভাবে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি, সেই পরিবারের পাশে সরকার নেই, কারণ তারা উর্দু শিক্ষকের বিরোধিতা করেছিলেন। রাজ্য সরকারের কাজ করেছে, ভোটের বার্তা পাঠিয়ে দিয়েছে। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে 2023 সালের 10 মে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা। যে অভিযোগ উঠে আসছে তাতে 10 মাস কেটে গেলেও রাজ্য পুলিশের কাছ থেকে কেন্দ্রীয় এজেন্সি বারবার চাওয়া সত্ত্বেও কোনো নথি হস্তান্তর করা হয়নি। দেখুন, এর জন্যই তো বলছি এই সরকারটা থাকলে কোনো কিছুই করা সম্ভব নয়। ভোট পরবর্তী হিংসায় আদালতের নির্দেশে সিবিআই যে তদন্ত করছে, সেখানে রাজ্য পুলিশের তো সহযোগিতা অনেক দূরের কথা, তারা সাক্ষীদের হস্টাইল করেছে, ভীত সন্ত্রস্ত করেছে, প্রমাণ লোপের ব্যবস্থা করেছে। তো এক্ষেত্রে দাড়িভিটের ক্ষেত্রেও সেটা হবে, এটাই তো স্বাভাবিক। যদি সহযোগিতা করতো সেটাই অস্বাভাবিক হতো। সন্দেশখালী বিতর্কে ক্রমে ক্ষোভের আঁচ আরো বাড়ছে। এবার রাষ্ট্রপতির কাছে অভিযোগ সন্দেশখালীর মহিলাদের, 11 জন প্রতিনিধি, 6 জন মহিলা রাষ্ট্রপতির দরবারে। দেখুন, দেশের সর্বোচ্চ ব্যক্তিত্বের কাছে যদি সন্দেশখালী থেকে মানুষ প্রতিবাদ জানাতে যায়, তো আমার মনে হয় রাষ্ট্রপতিও তাদের অবস্থাটা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং রাষ্ট্রপতির যে নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে তার কর্মক্ষেত্রে, সেটা থেকে তিনি ব্যবস্থা করবেন। তাদের থেকে শুনে অন্তত রাষ্ট্রপতি বুঝতে পারবেন যে এখানে কি পরিস্থিতিতে ওই দ্বীপের মানুষগুলো,
ওই ডিফিকাল্ট টেরেনে তারা কিভাবে বসবাস করছে। শাহজাহানের 3টি বিশেষ গাড়ি সিজ করা হয়েছে এবং এতে তার ভাইয়েরও একটি এসইউভি তোলা হয়েছে। দেখা যাচ্ছে গাড়ির দাম 23 লক্ষ টাকা, 27 লক্ষ টাকা, এরকম একটি গাড়ি। তো এই শাহজাহানের ও নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই, কারণ আমাকে তো চড়তে দেবে না। শাহজাহানের গাড়ি টেনে নিয়েছে, অ্যাটাচ করবে, থানায় ঢুকে যাবে, কিছুদিনের পর স্ক্র্যাপ হয়ে যাবে। আমার কি হবে? আমার গাড়ি নেই, ওই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। দেখুন, এগুলো সমস্ত তৈরি হয়েছে একটা নির্দিষ্ট ভাবনার ফসল হিসেবে। শাহজাহান কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়, ব্যাপারটা ধরা পড়ে গেছে। এরকম চারিদিকে শাহজাহান আছে, ভিন্ন নামে আছে, ভিন্ন বেশে আছে। ঠিক আপনার সঙ্গে পুরো সহমত অর্জুন সিং। তিনি কিছুক্ষণ আগে জানিয়েছে যে সন্দেশখালী ঘটনার পর থেকে চুপ করে বসে থাকতে পারছিলাম না, বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলাম, বিজেপি অবশেষে আমার ফিরিয়ে নিল, আমি কৃতজ্ঞ। সন্দেশখালী ঘটনার পর থেকে ওনার এই বোধোদয় হয়েছে যে উনি বারবার যা ঘটনা দেখছেন চুপ করে বসে থাকতে পারছেন। চলো ডাক এসেছিল। সে তো প্রত্যেক মানুষেরই তো একটা সংবেদনশীল মন থাকে। আর অর্জুন সিং একটু অনুভূতিপ্রবণ। যেভাবে ব্যারাকপুরকে, ভাটপাড়াকে কার্যত একটা উপদ্রুত অঞ্চল বানিয়ে দেওয়া হয়েছিল, সেটা তিনি দেখছিলেন, হয়তো কিছু করতে পারছিলেন না। সন্দেশখালীতে যখন দেখলেন তিনি বিস্ফোরণ হয়েছেন, এবং যখন মোমবাতিওয়ালারাও পর্যন্ত নেমে পড়েছেন খালি হাতে, তখন উনি প্রতিবাদ করেছেন। এ তো স্বাভাবিক, একটা মানুষের ব্যাপার। এটা নিয়ে সমালোচনা করা, যারা করছেন তারা ঠিক করছেন না। সম্ভব আরো যে অংশ উঠে আসছে সন্দেশখালী, যেখান থেকে সূত্রপাত রেশন দুর্নীতি। রেশন দুর্নীতিতে তদন্ত করছে হাইকোর্টের নির্দেশে শঙ্কর আটকেও গ্রেপ্তার হয়েছে, জ্যোতিপ্র মল্লিক গ্রেপ্তার হয়েছেন। আচমকা সেই রেশন দুর্নীতি নিয়ে হঠাৎ জেগে উঠল কলকাতা পুলিশ, এবং 2019 সাল থেকে কোথায় কত মামলা হয়েছে, অভিযোগ জমা পড়েছে, সব নথি লালবাজারকে জানাতে হবে। আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য প্রমাণ যেগুলো বেরিয়ে না পড়ে, সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবার জন্যই পুলিশের এত উদ্বেগ। কারণ যখন প্রথমে এটা নিয়ে এফআইআর হয়েছিল, তখন যদি পুলিশ সচেষ্ট হতো, তাহলে লক্ষ কোটি টাকার এই দুর্নীতি মানুষের সামনে আসতো না। শুধু একটা পয়েন্ট থেকেই 20,000 কোটি টাকা ফরেক্স কোম্পানির মধ্যে দিয়ে বিদেশে চলে গেছে। এরপরে চিংড়ির মাধ্যমে টাকা গেছে, বিভিন্নভাবে চলে গেছে। অল্প বিস্তর সবাই ওখানের একটুখানি অমৃত রস পান করে নিয়েছেন, সেটা চলবে। সুলতান আহমেদের গড় উলুবেড়িয়া, সেই উলুবেড়িয়ায় আর কি সাজদা আহমেদ, যেহেতু সুলতান আহমেদ প্রয়াণের পর একবার উপনির্বাচন এবং একবার সরাসরি নির্বাচনে সাজদা আহমেদের নামে নিখোঁজ পোস্টার, এবং একেবারে সেখানে খোঁজ দিতে পারলে 50,000 টাকা পুরস্কার। হাওড়া গ্রামীণ জেলায় একাধিক না, এইটা ঠিক। এই নিয়ে আমরা আমাদের প্রার্থীর নামে কেউ পোস্টার মেরে দিচ্ছে। এই সমস্ত পোস্টার সংস্কৃতিতে, নিখোঁজ পোস্টারের মধ্যে আমরা বিশ্বাসী নই। এটা রাজনীতির লড়াই, নীতির লড়াই, নেতার নয়। প্রত্যেকে তার পছন্দ মতো প্রার্থী দিয়েছেন, সেই প্রার্থীকে সামনে রেখেই সব দল নির্বাচনে লড়বেন। আমরা উলবেড়িয়া জেতার জন্য আশাবাদী। উলুবেড়িয়ার ঠিক পাশে হাওড়া সদর, হাওড়া সদরের প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাবুল বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলেছিলেন, মুখ্যমন্ত্রী তাকে ত্যায্য ভাই করেছিলেন। বাবুল বন্দ্যোপাধ্যায় আবার থেমে গিয়েছিলেন। আজ প্রসূন বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে মুখ খুললেন এবং বললেন, আমি দলে একজনকেই চিনি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন আমার নাম বলেছেন, ভরসা করেছেন, পাশে আছেন, অন্য কে কি বললো, কি ভাবলো, আমার মাথা ব্যথার কোনো কারণ নেই, কোনো কিছু নেই। না, এটা তো রাজনীতির লড়াই হচ্ছে তৃণমূল বিজেপির। ওনাকে কেউ বলেছে যে আপনি সুকান্ত মজুমদারকে চেনেন? উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনবেন তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে, প্রার্থী হিসেবে। এটাই তো স্বাভাবিক, অপ্রাসঙ্গিক বিষয়। দেবাংশুর প্রচারে তৃণমূল কর্মীদের মধ্যে বচসা, দেবাংশুর প্রচারে তৃণমূল কর্মীদের মধ্যে বচসা, নিজেদের মধ্যে কি বলবেন? দেখুন, তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়ে, তৃণমূলের পারিবারিক অশান্তিতে বিজেপির কোনো আগ্রহ নেই, পশ্চিমবঙ্গবাসীরও কোনো আগ্রহ নেই। ব্যারাকপুর আসন আপনারা ধরে রাখতে পারবেন? অর্জুন সিং যেহেতু ফিরল, একটা তার উপর ভরসা রেখে 2,25,000 ব্যবধানে আমরা ব্যারাকপুর আসন এই নির্বাচনে জিতব। ঠিক আছে, চলো।